আজকে আমি শুরু করব ভারতের সংবিধান। ভারতের সংবিধান এই বিষয়টা না পড়লে আমাদের কম্পিটিটিভ এক্সামের যে জিকে বা জিএস আছে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তাই ভারতের সংবিধান আজকে আমরা শুরু করছি। ঠিক আছে, তাহলে শুরু করছি ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের সংবিধান পড়তে হলে প্রথমে জানতে হবে সংবিধান কি। তো সংবিধান কি না, সংবিধান হলো কোনো একটি দেশের সাংগঠনিক আইন। সংবিধান কি না, কোনো একটি দেশের সাংগঠনিক আইন, যার উপর ভিত্তি করে যে কোনো দেশের আইনকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, মানে যে জুডিশিয়ারি, যে আইন, যে আমাদের বিভিন্ন আইন কানুন আছে, কার উপর ভিত্তি করে তৈরি না, ভারতীয় সংবিধানের উপর। প্রত্যেক দেশেরই তার সংবিধানের উপর ভিত্তি করে তার আইনকে তৈরি করা হয় এবং এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। তার সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কি রকম? একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। দেখো, একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। এই লিখিত সংবিধানের উদাহরণ হিসাবে বলা যেতে পারে ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর অলিখিত সংবিধানের এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে ব্রিটিশ সংবিধান। ঠিক আছে, তাহলে লিখিত সংবিধানের এক্সাম্পল কি না, ভারতীয় সংবিধান। অলিখিত সংবিধানের এক্সাম্পল হচ্ছে ব্রিটিশ সংবিধান। ঠিক আছে, তাহলে ভারতীয় সংবিধান আমরা যেহেতু পড়বো, তাহলে ভারতীয় সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান এবং এখানে সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান। কি বললাম? বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। ঠিক আছে, এরপর এই যে সংবিধানের ধারণা কিভাবে এলো এটা আমরা একটু জেনে নিই। দেখো, 1934 খ্রিস্টাব্দ একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল এম.এন. রয়। ঠিক আছে, 1934 খ্রিস্টাব্দে এম.এন. রয় প্রথম সংবিধানের প্রয়োজনীয়তা নিয়ে তার চিন্তা ভাবনা ব্যক্ত করেন। তাহলে কনস্টিটিউশন বা সংবিধানের প্রয়োজনীয়তা নিয়ে তার প্রথম চিন্তা ভাবনা কে ব্যক্ত করেছিলেন না, এম.এন. রয়। এম.এন. রয় একজন কমিউনিস্ট ছিলেন। ঠিক আছে, 1934 খ্রিস্টাব্দে এম.এন. রয় প্রথম সংবিধানের প্রয়োজনীয়তা নিয়ে তার চিন্তা ভাবনা ব্যক্ত করেন। এরপর একটা ইম্পর্টেন্ট সাল, সেটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আগস্ট অফার। এই আগস্ট অফারের মাধ্যমে এই যে সংবিধান যে তৈরি হবে সেটাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। সরকারি স্বীকৃতি দেওয়া হয় 1934 খ্রিস্টাব্দে আগস্ট অফারের দ্বারা ভারতের সংবিধান যে তৈরি হবে তাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। ক্লিয়ার এখন পর্যন্ত? এরপরে আমি জানবো 1946 খ্রিস্টাব্দ। 1946 খ্রিস্টাব্দ মোস্ট ইম্পর্টেন্ট। এই সময়ে যে প্রথম ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। এগুলো দেখো, এগুলো তোমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে, যে মডার্ন হিস্ট্রি আছে সেখানেও তোমরা এগুলো পড়বে। ঠিক আছে, আমি পড়াবো, কিন্তু কনস্টিটিউশন জানতে হলে এই জায়গাগুলো আমাকে জানতে হবে, তার জন্য এগুলো আমি বলে দিচ্ছি। তাহলে 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। এর যে যারা
যেসব পার্সন বা ব্যক্তিত্ব ক্যাবিনেট মিশন নিয়ে আসেন, কে কে ছিলেন? সেটা হচ্ছে প্যাথিক লরেন্স, বা জন প্যাথিক লরেন্স, ক্রিপস, আর এভি আলেকজান্ডার। ঠিক আছে, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। ঠিক আছে, এদের হেড ছিলেন এই যে প্যাথিক লরেন্স, জন প্যাথিক লরেন্স। এই ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসার পরে কি তৈরি হয়? গণপরিষদ গঠন হয়। কি বললাম? গণপরিষদ, বা এটা ইংরেজি টার্মগুলো মনে রাখবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়। ঠিক আছে, এরপর আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সম্পর্কে জানবো। বোর্ডটা আমি ক্লিয়ার করি। তাহলে এরপর গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কত সালে তৈরি হয়? না, নভেম্বর 1946। কি জন্য তৈরি হয়েছিল? না, টু ফ্রেম দ্য কনস্টিটিউশন। টু ফ্রেম দ্য কনস্টিটিউশন বলতে সংবিধান তৈরি করার জন্য আমাদের গণপরিষদ গঠিত হয়। কত সালে? 1946 সালে নভেম্বর মাসে। ক্লিয়ার? আচ্ছা, এরপর গণপরিষদের যে প্রথম মিটিং হয় সেটা হচ্ছে 9th ডিসেম্বর 1946। ডেটটা খুব 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 ইম্পর্টেন্ট। 9th ডিসেম্বর 1946 এটাতে গণপরিষদের ফার্স্ট যে মিটিং হয়। এখানে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি ছিল? সচ্চিদানন্দ সিনহা। ইনি টেম্পোরারি বা ইন্ট্রিম ছিলেন, টেম্পোরারি। কিভাবে সচ্চিদানন্দ সিনহাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছিল? না, এই মিটিং এর সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, সেই হিসাবে তাকে মিটিং এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়। এরপর সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা হচ্ছে 11th ডিসেম্বর 1946, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে মিটিংটা হয় ঠিক 9 ডিসেম্বরের দুদিন পর, এই মিটিং এ কি হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে কি করা হয়? প্রেসিডেন্ট। ঠিক আছে, আর এইচ.সি. মুখার্জি কে করা হয় ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। কেমন ভাবে? না, এরা পার্মানেন্ট। ঠিক আছে, আর আরেকজন ব্যক্তিত্বের নাম এখানে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে বি.এন. রাও। ইনি সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইসার হিসাবে নিযুক্ত হন। কে? বি.এন. রাও। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার পরে কিন্তু বি.এন. রাও সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তাহলে 11 ডিসেম্বর 1946 এর যে মিটিং হয়েছিল তাতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসাবে, এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট এবং বি.এন. রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। এরপর দেখো, এই যে গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এখানে মোট আমার সদস্য সংখ্যা কত ছিল? মোট যে সদস্য সংখ্যা ছিল সেটা ছিল 389। ঠিক আছে, টোটাল মেম্বার হচ্ছে 389। এই 389 কে দুটো ভাগে ভাগ করা হয়। কিরকম? না, একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ভারত বর্ষ, আরেকটা হচ্ছে দেশীয়
রাজ্য সমূহ, মানে দেশীয় রাজ্য সমূহ থেকে নির্বাচিত প্রতিনিধি আর ব্রিটিশ ভারতবর্ষ। ঠিক আছে, এই ব্রিটিশ ভারতবর্ষ থেকে মোট ছিল 296 আর দেশীয় রাজ্য সমূহ থেকে ছিল 93। এই আবার 296 জনের মধ্যে মুখ্য কমিশনার, এই মুখ্য কমিশনার থেকে 4টি মুখ্য কমিশনার ছিল, সেখান থেকে 4 জন, আর বাকিটা ব্রিটিশ শাসিত অঞ্চল থেকে, ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে। কতজন ছিল? 292। দেখো ভালো করে দেখো, 389 জন টোটাল মেম্বার, তার মধ্যে ব্রিটিশ ভারতবর্ষ বা ব্রিটিশ শাসিত অঞ্চল থেকে ছিল 296 জন, দেশীয় রাজ্য সমূহ থেকে ছিল 93 জন। ঠিক আছে, এরপর এই যে ব্রিটিশ ভারতবর্ষটাকে এটা আবার দুটো ভাগে ভাগ করেছি, কি না ব্রিটিশ শাসিত প্রদেশ যেগুলো ছিল সেখান থেকে 292 জন, আর মুখ্য কমিশনার 4টি মুখ্য কমিশনার ছিল, সেই 4টি মুখ্য কমিশনার থেকে 4 জনের, 4টি মুখ্য কমিশনার নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এই বোর্ডটা ক্লিয়ার করে এটা আমি লিখবো। ঠিক আছে, এটা দেখবে যে 4টি মুখ্য কমিশনার কি কি আছে, এর মধ্যে বুঝতে পারা গেছে? ঠিক আছে, এরপর হচ্ছে মুখ্য কমিশনার গুলো কথা বলবো বললাম, তাই মুখ্য কমিশনার কটা ছিল? 4টে। কি কি নামগুলো দেখো, আমি লিখছি একটা একটা করে। 1 নম্বরে কে ছিল? দিল্লি। 2 নম্বর হচ্ছে আজমের মারোয়ার। 3 নম্বর হচ্ছে কুর্গ, আর 4 নম্বর হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান। ঠিক আছে, তাহলে এখান থেকে কতজন বলেছিলাম? টোটাল 4 জন মুখ্য কমিশনার থেকে, আর 292 জন ব্রিটিশ শাসিত যে প্রদেশ সেখান থেকে টোটাল 296। এই 296 এরাই শুধুমাত্র কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদে যোগদান করে। যে 93 বললাম, 93 কোথা থেকে? না দেশীয় রাজ্য সমূহ। এই যে 93 জন সদস্য বা মেম্বার, এরা কিন্তু কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে যোগদান করেনি। তাহলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে যোগদান কতজন করেছিল? কতজন সদস্য? 296 জন। ঠিক আছে, এরপর এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, ভারতীয় গণপরিষদ, এর কাজ কি ছিল? সংবিধানকে তৈরি করা। তাহলে এই সংবিধান তৈরি হতে মোট 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন তৈরি করতে সময় লাগে, এবং 26শে নভেম্বর, খুব 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 মোস্ট ইম্পর্টেন্ট, 1949 খ্রিস্টাব্দ, 26শে নভেম্বর 1949 সালে সংবিধান ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়। ক্লিয়ার? কি বললাম? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে কনস্টিটিউশন বা সংবিধান ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়। ঠিক আছে, গৃহীত হয় যদি বলে তাহলে 26 নভেম্বর 1949। এরপর যদি বলে যে কনস্টিটিউশন কোন তারিখ বা কত সাল থেকে কার্যকর হয়, তখন সেটা কি হবে? সেটা দেখো এখানে লিখছি, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সংবিধান বলবৎ বা কার্যকর হয়। তাহলে সংবিধান বলবৎ বা কার্যকর বা কেম ইনটু ফোর্স 1950 সালে 26শে জানুয়ারি, এই দিন কিন্তু হয়। ক্লিয়ার? আচ্ছা,
এরপর এই যে 26শে জানুয়ারি এই ডেটটাকে স্পেশালি কেন নেওয়া হলো সংবিধান কার্যকর করার জন্য, এর একটা ইতিহাস আছে, এটা জেনে নিন। কি হয়েছিল না 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের একটা অধিবেশন হয়, লাহোর অধিবেশন। কি অধিবেশন? কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশন। সেখানে 1930 সালের 26শে জানুয়ারি কি ধরা হয়, এই দিনটাকে পূর্ণ স্বরাজ হিসাবে পালন করা শুরু হয়। 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ থেকে 26শে জানুয়ারিটাকে পূর্ণ স্বরাজ হিসাবে পালন করা হয়। তার জন্য 26শে জানুয়ারি 1950 সাল সংবিধান কার্যকর হয়। বর্তমানে 26শে জানুয়ারি আমরা কি হিসাবে পালন করি? প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। ক্লিয়ার? এবার বোর্ডটা আমরা ক্লিয়ার করি, তারপর বাকিটা আমরা বলছি। এই যে কনস্টিটিউশন তৈরি হলো যে সময়, ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 সাল থেকে যে কার্যকর হলো, সেই সময় সংবিধানে আমার ধারা কতগুলো ছিল? ধারা ছিল 395টি। ঠিক আছে, ধারা ছিল 395টি। অধ্যায় ছিল 22টি এবং তফসিল ছিল 8টি। ক্লিয়ার? ধারা মানে ইংরেজিটা লিখছি আর্টিকেল, অধ্যায়কে ইংরেজিতে বলে পার্ট, আর এটা বলে শিডিউল। ঠিক আছে, তফসিল হচ্ছে শিডিউল, তাহলে আপনি জেনে রাখবে। তাহলে ধারা ছিল 395টি, অধ্যায় ছিল 22টি এবং তফসিল ছিল 8টি। ঠিক আছে, এরপর ওই যে গণপরিষদ তৈরি হলো, সেই গণপরিষদের শেষ মিটিং কবে হয়েছিল না? লাস্ট মিটিং গণপরিষদে হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। তারপর 26শে জানুয়ারি থেকে কার্যকর হলো। তাই 24শে জানুয়ারি 1950 সালে লাস্ট মিটিং হয়েছিল। কিসের? না, গণপরিষদের শেষ মিটিং হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। আচ্ছা, আর এখান থেকে কি জানবো? আর তিনটে ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো অ্যাডপ্ট করা হয়েছিল। কি কি অ্যাডপ্ট করা হয়েছিল না? ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947 মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছিল 1947 সালে 22শে জুলাই। ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছিল 24শে জানুয়ারি 1950। আর ন্যাশনাল অ্যান্থাম এটা হয়েছিল 24শে জানুয়ারি 1950। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট হয়েছিল 22শে জুলাই 1947 সালে, ন্যাশনাল সং হয়েছিল 24শে জানুয়ারি 1950 এবং ন্যাশনাল অ্যান্থাম হয়েছিল 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে কনস্টিটিউশনের আবার নতুন ক্লাস আসবে। নতুন ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকন আছে সেটা প্রেস করে দাও।